ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের পর খুলে গেল হরমুজ প্রণালী, আনুষ্ঠানিকভাবে শুরু 60 দিনের আলোচনা পর্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে গুলি, আতঙ্কে হুড়োহুড়ি, অস্ত্রসহ গ্রেফতার সন্দেহভাজন। এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানো তৃণমূলের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন, মমতাকে বাংলাদেশে যেতে বললেন দিলীপ ঘোষ। উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 60 দিনের আলোচনা পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বৃহস্পতিবার থেকেই এই সময়সীমা কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এখন চূড়ান্ত সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও ইরানি বাহিনীর কড়াকড়ি বন্ধের পর আবারও ব্যস্ত হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তির পর প্রাণ ফিরে পেল হরমুজ প্রণালী। টানা দ্বিতীয় রাতের মতো ইরান কোনো জাহাজে হামলা চালায়নি। বলা হচ্ছে, তেহরান এখন পর্যন্ত চুক্তির প্রাথমিক শর্ত মেনে চলছে। একই সঙ্গে আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি মওকুফ করেছে তেহরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের হিসেবে গত এক রাতে এই জলপথ দিয়ে 1,25,00,000 ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ। তেলের দামও প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আভাস মিলেছে। সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের বৈঠকের প্রস্তুতি চললেও আলোচনার সময়সূচিতে পরিবর্তন আসে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু হবে এবং সেই বৈঠকে মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আলোচনা পর্বের জন্য 60 দিনের সময়কাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরান এখন পর্যন্ত তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে। হরমুজে গুলি চালায়নি, আমরাও নৌ অবরোধ তুলে নিয়েছি। সুতরাং চুক্তির প্রথম দিকের শর্তগুলো আমরাও পালন করছি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি জানিয়েছেন, কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা পাওয়ার পর তিনি সমঝোতা স্মারক অনুমোদন করেছেন। তবে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের আলোচনার অর্থ এই নয় যে ইরান তার মৌলিক অবস্থান থেকে সরে আসবে। এদিকে ইসরায়েলকে চলমান শান্তি প্রক্রিয়াকে সম্মান জানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি মহলেরও সমালোচনা করা হয়েছে। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, সব সমস্যার সমাধান হত্যাকাণ্ডের মাধ্যমে সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও আগামী 60 দিনের আলোচনা নির্ধারণ করবে এই অস্থায়ী সমঝোতা স্থায়ী চুক্তিতে রূপ নেবে কিনা। জাহিদুর রহমান, স্টার নিউজ। কি আছে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারকে? দীর্ঘ গোপনীয়তার পর অবশেষে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইসলামাবাদ সমঝোতা স্মারক শিরোনামে 14 দফার সেই নথি প্রকাশ করেছেন, যাতে আছে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের যে ক্ষয়ক্ষতি করেছে তা পুনর্গঠনে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া। আছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতিও। গত 28 ফেব্রুয়ারি হামলার 110 দিনের মাথায় যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক সই করল যুক্তরাষ্ট্র ও ইরান। মূলত 14টি শর্তের ভিত্তিতে সমঝোতায় পৌঁছায় প্রায় অর্ধশত বছর ধরে বিপরীতমুখী অবস্থানে থাকা দুদেশ। হামলা পাল্টা হামলা বন্ধের বিষয়টি রাখা হয়েছে শুরুতেই। সমঝোতা স্মারকের প্রথম 3 দফায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল কেউ কারো উপর হামলা চালাবে না। লেবাননে আক্রমণ চালাবে না ইসরায়েল, লেবাননের হিজবুল্লাহও হামলা চালাবে না ইসরায়েলে। স্থায়ীভাবে বন্ধ থাকবে সামরিক অভিযান। একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার রয়েছে এসব দফায়। চুক্তির 4 ও 5 নম্বর দফা অনুযায়ী হরমুজ প্রণালীতে ফিরছে শান্তি।
সমঝোতা সইয়ের ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে। অন্যদিকে ইরান ৩০ দিনের মধ্যে মাইন অপসারণ করে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও বিনা শুল্কে চলাচল নিশ্চিত করবে। নিষেধাজ্ঞা শিথিল ও অর্থনৈতিক ক্ষতিপূরণের ক্ষেত্রে এই সমঝোতা ইরানের জন্য বড় স্বস্তির বিষয়। ৬ নম্বর দফা অনুযায়ী ইরানের ক্ষয়ক্ষতি পুনর্গঠনে অন্তত ৩০,০০০ কোটি বা ৩০০ বিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে। এ নিয়ে একটি বিশাল পরিকল্পনা তৈরি করবে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা। ৭ নম্বর ধারা অনুযায়ী চূড়ান্ত চুক্তির পর ইরানের উপর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও IAEA এর নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। ৮ নম্বর দফায় ইরান দাবি করেছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান ইস্যু ছিল এটি। ৯ নম্বর ধারা অনুযায়ী চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। ইউরেনিয়াম বাড়ানো বা কমানো কিছুই করবে না ইরান। ১০ ও ১১ নম্বর ধারায় বলা হয়েছে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। উন্মুক্ত করে দেয়া হবে ইরানের জব্দ থাকা ও নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তহবিল ও সম্পদ। ১২, ১৩ এবং ১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই চুক্তি তদারকির জন্য একটি নির্বাহী ব্যবস্থা থাকবে। চূড়ান্ত চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। বিশ্লেষকরা বলছেন এই ১৪ দফার বাস্তবায়ন হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানির বাজারে বড় ধরনের স্বস্তি ফিরবে। তবে আগামী ৬০ দিনের চূড়ান্ত আলোচনার টেবিল কতটা মসৃণ হয় সেটি এখন দেখার বিষয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই হলো, কিন্তু চুক্তিতে পৌঁছাতে এই দুই দেশের সামনে রয়েছে ৬০ দিনের বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন চুক্তি পর্যন্ত যেতে মনোযোগ দিতে হবে এমন সব বিষয়ে যেগুলোর কারণে দশকের পর দশক ধরে বাধাগ্রস্ত হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের কূটনীতি। সেই সাথে অনেক বিষয় সমাধান করতে হবে রাজনৈতিকভাবেও। ১৪ দফা সমঝোতা সইয়ের মধ্য দিয়ে শান্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্বস্তির বার্তা নিয়ে এলেও বিশ্লেষকরা বলছেন এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দুই দেশ যেসব বিষয়কে কেন্দ্র করে সংঘাতে জড়ায় তার অনেক কিছুই এখনও অমীমাংসিত। দুই দেশের সামনে এখন ৬০ দিনের বড় পরীক্ষা। এই সময়ে আলোচনার কেন্দ্রে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির জব্দ থাকা সম্পদ ছাড়, ক্ষতিপূরণের ৩০০ বিলিয়ন ডলার পাওনা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতঙ্ক ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম ইরানের মাটিতে রাখতে চান না ট্রাম্প। তাহলে কার হেফাজতে থাকবে এই ইউরেনিয়াম, সেই মীমাংসাটা এখনো বাকি। যতদিন সমৃদ্ধকৃত পারমাণবিক উপাদান ও তা প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় অবকাঠামো ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত ইরানের সক্ষমতা থাকবে। আর এ কারণেই মূল আলোচনা হবে ইউরেনিয়াম নিয়ে। ইরানের সাবেক কূটনীতিক ও পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচকও বলছেন একই কথা। সবচেয়ে কঠিন লড়াই হবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে, যেখানে ইরানের জেদ ও যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধের দাবির সমন্বয় করা কঠিন হবে। দুই পক্ষই সন্তুষ্ট হবে পারমাণবিক ইস্যু নিয়ে এমন এক স্থানে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি হলো এমন এক ব্যবস্থা খুঁজে বের করা যাকে ওয়াশিংটন কার্যকর নিরস্ত্রীকরণ বলতে পারে, আবার ইরানও মনে করবে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষার প্রচেষ্টা সফল হচ্ছে। আরেক বিতর্ক ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুষির মতে আলোচনার মূল সমস্যাটা দীর্ঘ ৫ দশকের জমে থাকা আস্থার ঘাটতি। বিশ্লেষকদের মতে আগামী ৬০ দিনের আলোচনায় শুধু ইউরেনিয়াম প্রশ্নের মীমাংসাই নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার পথও তৈরি করতে হবে।
তাই বলা যায় রণাঙ্গনের যুদ্ধ হয়তো থেমেছে, তবে কূটনৈতিক সমঝোতার যুদ্ধটা এখনো বাকি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, লুক্সেমবার্গ ও ইরাকে আটকা আছে ইরানের অন্তত 10,000 কোটি ডলার। দেশগুলোর কাছে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রি বাবদ এই অর্থ পাবে ইরান। ব্যাংকিং চ্যানেলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরান এই অর্থ নিজ দেশে ফেরাতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সইয়ের পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই অর্থের অন্তত 1,000 কোটি ডলার ছাড় দেওয়ার দাবি জানিয়েছে ইরান। 108 দিনের যুদ্ধ, হাজারো প্রাণহানি, বৈশ্বিক জ্বালানি সংকট আর মধ্যপ্রাচ্য জুড়ে টানা অস্থিরতা। 3 মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান, কুয়েত ও ওমানের অব্যাহত কূটনৈতিক চেষ্টায় অবশেষে স্বস্তি ফিরল মধ্যপ্রাচ্যে। 28 ফেব্রুয়ারি থেকে 14 জুন পর্যন্ত ঘটনা প্রবাহের দিকে নজর দেব আরও একবার। 28 ফেব্রুয়ারি মাত্র 12 ঘন্টায় ইরান জুড়ে প্রায় 900টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতারা। একই দিন মিনাব শহরের একটি গার্লস স্কুলে হামলায় প্রাণ হারায় 168 শিশু। পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। 1 মার্চ কুয়েতের পোর্ট সোয়াইবারে ইরানের হামলায় নিহত হয় 6 মার্কিন সেনা। একই দিন কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ধ্বংস হয় 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান। এরপরই হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে তেহরান, থমকে দাঁড়ায় বিশ্বের জ্বালানি বাণিজ্য। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালালে যুদ্ধ ছড়ায় লেবাননেও। 3 মার্চ দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। মার্চ জুড়ে ইরানের জ্বালানি, সামরিক ও প্রশাসনিক অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জ্বালানি স্থাপনায় হামলার কারণে তেহরান সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় বিষাক্ত ব্ল্যাক রেইন। এ সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধে জড়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। এসবের মধ্যেই 9 মার্চ খামেনির ছেলে মোস্তাবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে ইরান। 3 এপ্রিল আরেকটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। 7 এপ্রিল হরমুজ প্রণালী না খুললে আরও হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেদিনই ইরানের খার্ক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ঘোষণা আসে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পরদিন যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। অন্তরালে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে পাকিস্তান। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে চলে ইসরায়েলি হত্যাযজ্ঞ। সেই উত্তপ্ত পরিস্থিতিতে 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে অনুষ্ঠিত হয় আলোচনা। যোগ দেন দুই পক্ষের প্রতিনিধিরা। কিন্তু 21 ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। নানা নাটকীয়তার পর 17 এপ্রিল কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে বাড়তে থাকে উত্তেজনা। পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় মে মাস জুড়েই চলে কূটনৈতিক আলোচনা, কিন্তু ইসরায়েলের ষড়যন্ত্রে ব্যর্থ হয় সব প্রচেষ্টা। ফলাফল জুনের শুরুতেই আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ। 3 জুন কুয়েতে ব্যাপক হামলা চালায় ইরান। 9 জুন হরমুজের কাছে ভূপাতিত করা হয় মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার। জবাবে হরমুজগান প্রদেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 14 জুন ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিশ্চিত করেন লেবানন সহ সব ফ্রন্টেই যুদ্ধবন্ধে সম্মত হয়েছে দুপক্ষ, যদিও এখনও দক্ষিণ লেবাননের দখল ছাড়েনি ইসরায়েল। ইফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র ইরানের চুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কেন্টাকির শিক্ষক ডক্টর নির্ঝর সাকিব। ডক্টর নির্ঝর সাকিব, আমাদের সাথে নিশ্চয়ই আপনি যুক্ত হয়েছেন। ইরান যুক্তরাষ্ট্রের যে সমঝোতা হলো সেটিকে তেহরানের বিজয় বলে অনেকেই মন্তব্য করছেন। আপনার এই বিষয়ে কি মত? জি, ধন্যবাদ। দেখুন, চুক্তিটি যেখানে স্বাক্ষর হলো, অর্থাৎ সেই ভার্সাই শহরে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে সাইন করলেন, ঠিক এই জায়গায় 100 বছরের বেশি আগে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছিল, তখন পরাজিত যে পক্ষ, সেই পক্ষ কিন্তু যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল। তো আজকের যে যুদ্ধটা শেষ হলো, সেখানে যে পক্ষটি আসলে ক্ষতিপূরণ দিচ্ছে সেটি আসলে পরাজিত পক্ষ, এবং সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং তার মিত্র যে শক্তিগুলো তারা। সুতরাং সেই জায়গা থেকে দেখলে, এবং আপনার যেমনটা আপনি একটু আগে খবরে বলছিলেন যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এখানে স্বাক্ষর হয়েছে, সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে
আমেরিকার শুরু করার সময় যতগুলো অবজেক্টিভ বলেছিল, যেমন হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্টও ইরান করতে পারবে না, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম থাকতে পারবে না, ইরান তার অ্যালাইদেরকে হেল্প করতে পারবে না, ইরানের রেজিম চেঞ্জ করবে, এর একটি উদ্দেশ্যও কিন্তু সফল হয়নি। তো সবগুলো ব্যাপার বিবেচনা করলে এবং উপরন্তু ইরান যেই পরিমাণ উত্তরোত্তর তার সক্ষমতা দেখাচ্ছে অর্থনৈতিক এবং মিলিটারি দিক থেকে, এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে এটা ফেব্রুয়ারি ২৭ তারিখে ইরান যে অবস্থায় ছিল তার চাইতে এখন অনেক অনেক বেশি পাওয়ারফুল অবস্থায় ইরান রয়েছে। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আহ, ইরান কি তবে মধ্যপ্রাচ্যের নতুন শক্তি হিসাবে আবির্ভাবের অপেক্ষায়? কি মনে হয় আপনার কাছে? আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা দেখলাম যে আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেহেতু জব্দ অর্থ ফেরত এবং নিষেধাজ্ঞার মতো সুবিধাও কিন্তু ইরান পাচ্ছে, কিন্তু এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে এত বড় ছাড় দিল, আসলে কে লাভবান হলো? কি মনে হয় আপনার কাছে? আমি শেষ অংশটা দিয়ে আগে শুরু করি। ইরান এখন যে ছাড়টা দিচ্ছে সেটা কিন্তু ওই আগে যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে জেসিপিওএ সাইন করেছিল, যেটাকে ট্রাম্প ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই চুক্তি থেকে এখনকার চুক্তিতে কোনো তফাৎ নেই পরমাণু কর্মসূচির জায়গায়। সুতরাং ইরান নতুন কোনো রেভলিউশনারি কোনো ছাড় দেয়নি। ইরান তখনও যেটা বলেছিল আমরা পরমাণু অস্ত্র বানাবো না, এখনো ইরান তাই বলছে আমরা পরমাণু অস্ত্র বানাবো না। সুতরাং এখানে নতুন কিছু নেই। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কি করবে এক্স্যাক্টলি, তার যে 60% হাইলি এনরিচ ইউরেনিয়াম আছে, সেটা কি সে ডাইলিউট করবে নাকি ধ্বংস করবে, এই বিষয়ে কোনো কথাই কিন্তু এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ নাই। তারা বলেছে যে আগে যুদ্ধ সমস্ত ফ্রন্টে বারবার করে বলেছে সমস্ত ফ্রন্টে আগে যুদ্ধ শেষ হবে। এবং আপনি যদি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পড়েন, তার প্রথম যে ধারা, তার মধ্যে সে ৩ বার লেবাননের কথা বলেছে। অর্থাৎ তার যে মেইন পয়েন্ট সেটা সে বারবার দ্ব্যর্থহীনভাবে এখানে অ্যাসার্ট করেছে, এবং তারপরে একমাত্র সে পরমাণু ফাইলটা ওপেন করতে পারে। সুতরাং পরমাণু বিষয়ে ইরানের ছাড় নতুন কিছু না। প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে ইরান কি তাহলে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, এখানে আমি বলবো রাশিয়ান সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে ইরানের পারমাণবিক শক্তি পরীক্ষার দরকার নাই, এর চেয়ে অনেক বড় শক্তি সে অলরেডি পরীক্ষা করে দেখিয়েছে, সেটার নাম হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, যেটা দিয়ে পৃথিবীর 20% বেশি জ্বালানি তেল জাতীয় পদার্থ আমদানি করে পৃথিবীর সমস্ত ইম্পোর্টাররা। তো এই বিষয়টা হচ্ছে পৃথিবীর ব্লাড ফ্লো বা প্রাণ ভোমরা, সেটাকে ইরান যেই সক্ষমতার সাথে আটকে রেখে সারা পৃথিবীর ইকোনমিকে নিজের কবজায় নিয়ে এসেছিল, এবং একই সাথে তার যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স পুরো মধ্যপ্রাচ্যের উপরে আছে। একদিকে আছে বাবেল মানদেবে তার এলাই হুতিরা, যারা রেড সি এবং পারলে সুয়েজ ক্যানেলও বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। আরেকদিকে সেই উত্তর দিকে আছে হিজবুল্লাহ, যারা ইসরায়েলকে ব্যতিব্যস্ত রেখেছে এবং রাখতে সক্ষম। সবকিছু মিলিয়ে এই কথা নিঃসন্দেহে প্রমাণিত এই যুদ্ধের মধ্য দিয়ে যে এই অঞ্চলের সবচাইতে বড় অ্যাটলিস্ট রিজিওনাল পরাশক্তি হচ্ছে ইরান, এবং সে তার মিত্রদেরকে ছেড়ে যায় না। উপরন্তু যদি আমরা এটার প্যারালাল দেখি, আমেরিকা কিন্তু এই যুদ্ধের সময় তার সমস্ত গালফ মিত্রদেরকে পরিত্যাগ করে ইসরায়েলকে রক্ষা করতে গিয়েছিল। সুতরাং সবাই এই ব্যাপারগুলো নোটিস করবে, এবং ইরান এই যুদ্ধ বন্ধ হওয়ার মধ্য দিয়ে যে টোল আদায় করবে হরমুজ থেকে, 60 ডেজের জন্য জাস্ট অফ বলেছে, এরপরে কিন্তু আবার তার অধিকারটা পুনর্বহাল হচ্ছে, এবং তার মধ্য দিয়ে যে সে ইকোনমিক বেনিফিটগুলো পাবে, সবকিছু মিলিয়ে এই অঞ্চলে নিঃসন্দেহে ইরান হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল পরাশক্তি। ছোট করে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করতে যুক্তরাষ্ট্রের 2 বছর লেগেছিল। এবার যেহেতু আলোচনার সময় নির্ধারিত হয়েছে 60 দিন, সেক্ষেত্রে সময়টা কি খুব কম নয়? আর চূড়ান্ত চুক্তির পথে আপনি কি কি বাধা দেখছেন? এখানে 60 দিন এই ক্ষেত্রে জাস্ট এই 60 ডেজ বলা হয়েছে, কিন্তু আমরা যদি আগের হিস্ট্রিটা দেখি, এই চুক্তিটার তো আসলে একটা ডান ডিল ছিল সেই ওবামার সময় থেকেই। সো অনেকে স্যাটেরিক্যাল ভাবে মিম বানিয়ে বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প জাস্ট ওবামার ওই চুক্তিটা কপি করছেন। সো এটা নতুন কোনো নেগোসিয়েশনের বিষয় আসলে না। তো সেই দিক থেকে দেখলে এবং এই 60 দিনের আগে যে যুদ্ধের যে বাস্তবতা,
এবং সেটার বাস্তবতায় আমেরিকা যেভাবে যেমনটা আপনি এর আগের কোশ্চেনে বলছিলেন, যেভাবে ফান্ডগুলো রিলিজ করবে, একই সাথে ক্ষতিপূরণ হিসেবে আমেরিকা এবং তার মিত্ররা $300 বিলিয়ন দিবে ইরানকে। এই সবকিছু মিলিয়ে দেখলে ওই আগের বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক না, এবং সেই কারণে এই 60 দিনের বিষয়টি আসলে ওইভাবে তুলনীয় না। তবে হ্যাঁ, যে এই 60 ডেইজের মধ্যে যে পরমাণু বিষয় নিয়ে নেগোসিয়েশন শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ নাই। সুতরাং ইরান সে বিষয়ে আরো পরেও অনেক ডিলে যেতে পারবে, যদি কেবলমাত্র যদি দেখে যে আমেরিকার তরফে ডিলের চুক্তিগুলো মানা হয়েছে। কারণ এর আগে আমেরিকা বারবার চুক্তি লঙ্ঘন করে নেগোসিয়েশন চলাকালীন সময়েই ইরানি নেগোসিয়েটরদের উপর হামলা করে তাদেরকে অ্যাসাসিনেট করেছে। তো সবচেয়ে বড় বাধা আমি যেটা, বা সবচেয়ে ভয়ের কারণ যেটা মনে করি, এই 60 দিন হচ্ছে আপনার ইসরায়েলি লবি যেটা আমেরিকাতে, এই প্যাক, এবং ইসরায়েল ইটসেলফ যেটা ওই রিজিয়নে খুন খারাপিতে সবসময় মেতেই আছে, তাদের তরফ থেকে সর্বরকম চেষ্টা হবে এই ডিলটাকে যাতে ডিরেইল করা যায়। ডক্টর নির্জার সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এর ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে গুলির ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনার সময় ধারণ করা ভিডিওতে গুলির শব্দ শোনার পর টাইমস স্কোয়ার এলাকায় উপস্থিত মানুষকে আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে ওয়েস্ট 44তম স্ট্রিট ও 7th এভিনিউ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশ। সেখানে কর্মকর্তারা এক সন্দেহভাজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তে দেখেন। ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের একটি গুলির আঘাত লাগা একটি লাল রঙের গাড়ি পরীক্ষা করেন তারা। পরে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূলের দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের বিপুল তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরোধী অংশের দাবি, রাজনৈতিক বিভাজনের পর ব্যাংকে জমা থাকা অর্থ ও আর্থিক সম্পদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের কোষাধ্যক্ষ হিসাবে পরিচয় দিয়ে অরূপ বিশ্বাস একটি বেসরকারি ব্যাংকের কাছে তৃণমূলের হিসাবের সব ধরনের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে দলের ভেতরে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নিজেদের প্রকৃত প্রতিনিধি হিসাবে দাবি করছে। ভারতের দ্বিতীয় সম্পদশালী মমতার দল তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রয়েছে 625 কোটি রুপির বেশি নগদ অর্থ। ডিপোজিট হিসাবে রয়েছে আরও 250 কোটি। তৃণমূলের ব্যাংকে থাকা মোট রুপির পরিমাণ 876 কোটির উপরে। সংবিধান না মানলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ। আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারে, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কি করবেন, সেটা উনি মানছেন কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। রাশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগ মুহূর্তে তাতারস্তানের ঐতিহাসিক কুল শরীফ মসজিদে যান তিনি। এই মসজিদের প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি সহ ইসলামের ইতিহাসে নানা উপাদান রয়েছে। বিশ্লেষকদের মতে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্সের মতো এশীয় দেশগুলোতে সফরের শুরুতে মসজিদ ও গির্জা পরিদর্শন করে পুতিন রাশিয়ার বহুমাত্রিক ধর্মীয় সহাবস্থানের এক শক্তিশালী বার্তা দিলেন। দর্শক, এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।